গোল্ড তার অল টাইম হাই থেকে প্রায় 17% কারেক্ট করে গেছে এবং সিলভার অল টাইম হাই থেকে প্রায় 30%, যেখানে ইন্ট্রাডে বেসিসে একদিনে 24%-এর বেশি কারেকশন আমরা দেখলাম, যেটা হিস্ট্রির মধ্যে লাস্ট 50-60 বছরে এতটা বেশি পতন সিলভারের মধ্যে দেখিনি, বা গোল্ডের মধ্যে যে র্যালি আমরা দেখলাম লাস্ট 2 বছরে। এখন অনেকের মনে একটা প্রশ্ন তৈরি হচ্ছে যে এটা কি তাহলে এন্ড? কেননা যেরকম ক্যান্ডেল তৈরি করেছে একটা মারুবুজু রেড এনগালফিংয়ের মতো ক্যান্ডেল, এবং যদি আপনি ভালো করে চার্ট দেখেন তাহলে একদম টপে, চার্টের একদম টপে ইভিনিং স্টার প্যাটার্ন তৈরি করেছে, যেটা নেগেটিভ সেন্টিমেন্ট বলা যায়। তো এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে অনেকেই একটা ভাবছেন যে মার্কেট তো কারেক্ট করলো, এই সময় একটা ইনভেস্টমেন্টের অপরচুনিটি হতে পারে, বা যারা যারা এখনও অবধি হোল্ড করছেন তারা কি করবেন বুঝে উঠতে পারছেন না। এই সময় বুক করে নেওয়া উচিত যা কিছু প্রফিট দেখছে, নাকি এখানে আরও বিনিয়োগ করা উচিত, এখান থেকে আরও হয়তো রিকভার করতে পারে গোল্ড এবং সিলভারের প্রাইস। তো এই বিষয়টা নিয়ে একটু চর্চা করা যাক। আমি জানি এখন অবধি অনেক ভিডিওস আপনি দেখে ফেলেছেন ইউটিউবে, অনেক বিষয় আপনি জেনে গেছেন, কিন্তু আমি আমার নিজের একটু আলাদা রকম আমার যে ভাবনা চিন্তা বা প্রসপেক্টিভ সেটা আমি দিতে চলেছি ভিডিওটার মধ্যে। দেখুন, প্রত্যেকটা অ্যানালিস্টেরই দে আর রাইট টু বি রং, মানে তাদের কাছে সেই স্বাধীনতা রয়েছে যে তারা হয়তো ভুলও হতে পারে, কিন্তু আমি কীরকমভাবে ভাবছি সেই বিষয়টা এই ভিডিওটার মধ্যে তুলে ধরবো। ঠিক আছে, যে কী কারণে এই ক্র্যাশটা আসলো বলে আমার পার্সোনালি মনে হয়। যেরকমভাবে চর্চা হচ্ছে ইউটিউবে, আপনি দেখে ফেলেছেন এখন অব্দি হয়তো, যে ডোনাল্ড ট্রাম্প একটা নতুন যে ফেডের চেয়ারম্যান তার নাম অ্যানাউন্সমেন্ট করেছে, কেভিন ওয়ার্ডস বলে একজন রয়েছেন। তো উনি অনেক এরকম যে ইকোনমিক্যাল প্রবলেম ইউএসএ আগেও এসেছিল সেগুলো সে খুব সুন্দরভাবে ট্র্যাকেল করে আবার ইউএস ইকোনমিকে স্ট্রং করেছে। তো এই সময় ওই রকম পার্সোনালিটির একজনকে আবার নিয়ে আসা, সেটা ইউএস ইকোনমির জন্য খুব ভালো চোখে দেখা হচ্ছে। এবার যেটা ভালো চোখে দেখা হচ্ছে সেই জিনিসটা আবার গোল্ড এবং সিলভারের জন্য খারাপ, কেননা আনসার্টেনটিস যেখানে, সেখানে গোল্ড আর সিলভার প্রাইস বাড়বে, কিন্তু যেখানে সার্টেনটি রয়েছে বা যেখানে পজিটিভ কিছু ভালো ইকোনমির জন্য, সেখানে আবার গোল্ড আর সিলভার ক্র্যাশ করবে বা কারেকশন করবে, যেটা গতকালকে আমরা দেখলাম। এই নিয়ে অনেকে চর্চা হচ্ছে আর কি। তো বেসিক্যালি আমার কিন্তু এটা খুব একটা বেশি মনে হয় না। তার কারণ হচ্ছে গিয়ে যে এই যে কেভিন ওয়ার্স, ইনি কিন্তু আগে থেকেই নমিনেটেড ছিলেন, বা এরকম জল্পনা কল্পনা চলছিল। ডিসেম্বর মান্থের কথা বলছি, মানে আজ থেকে 1-1.5 মাস আগেকার কথা বলছি আপনাকে, যেখানে বলাই হচ্ছিল যে এনার নাম নমিনেট হতে পারে বা এনাকে নিয়ে আসা হতে পারে, এবং মোটামুটিভাবে যা রুমার্স চলছিল তাতে কনফার্মই ছিল ব্যাপারটা, নিউজটাও প্রায় কনফার্ম ছিল। তো হঠাৎ করে এরকম নিউজ না যে হঠাৎ করেও রাতারাতি এই জিনিসটা সিদ্ধান্ত চলে আসলো, এরকমটা না। এবার মার্কেটে মানে যারা অ্যানালিস্ট রয়েছে তারা বলছে যে ডোনাল্ড ট্রাম্প এনাকে নিয়ে এসছে, এবার ডোনাল্ড ট্রাম্পের কথাই এই জিনিসগুলো হবে। কেননা যে পাওয়েল যিনি ছিলেন ফেডের চেয়ারম্যান এখনও অবধি, ওনার সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক ভালো ছিল না। কেন ডোনাল্ড ট্রাম্প উনি যেরকমভাবে চাইছিলেন, যা চাইছিলেন সেটা উনি করছিলেন না। যেরকম ডোনাল্ড ট্রাম্প চাইছিলেন রেট কাট করতে, ফেড রেট কাট করতে, কিন্তু পাওয়েল বলছিলেন না, এখনও আমাদের ইকোনমিতে ইনফ্লেশন রয়েছে, 2.7%-এর বেশি ইনফ্লেশন রয়েছে, যেটা আমি 2025 ডেটা বলছি, এরপর হয়তো আরও হয়তো বেড়েছে। তো সেক্ষেত্রে রেট কাট করাটা খুব একটা ভালো হবে না ইকোনমির জন্য। কিন্তু ইনি যাকে নিয়ে এসছেন উনি আবার ডোনাল্ড ট্রাম্পের সাপোর্টে, উনি বলছেন না, আমাদের ফেড রেট কাট করা উচিত। তো ফেড রেট কাট করলে সেটা কিন্তু ইকোনমির জন্য ভালো, ঠিক আছে, ইনিশিয়ালভাবে শর্ট টার্ম বেসিসে ভালো, তাহলে সেটা গোল্ড আর সিলভারের জন্য খারাপ দেখাচ্ছে। তো যে কারণে এই কারেকশনটা এটা হয়েছে বলে মনে করছে অনেকে। তো দেখুন, এটার একটা বিষয় রয়েছে। এক তো হচ্ছে গিয়ে এই যে নিউজটা, এটা অলরেডি আমরা জানি বা মার্কেট জানে, তো এইটার জন্যই যে বিরাট বড় কারেকশন সেটা আমার ইনিশিয়ালভাবে মনে হয় না। দ্বিতীয় যেটা রিজন অনেকে বলছে যে প্রফিট বুকিং এসছে নাকি, যে অল টাইম হাইয়ে ছিল, বিরাট বেড়ে গেছিলো, লাস্ট কয়েকদিনে তো বিরাট বড় র্যালি দিয়েছে, তো টপ লেভেলের থেকে সব প্রফিট বুকিং শুরু করে দিয়েছে, এবং বড় বড় যারা ফার্ম রয়েছে তারা প্রফিট বুকিং শুরু করে দিয়েছে। আমার এই ব্যাপারটাতে একদম লজিক লাগছে না, বা একদম ইনলজিক্যালি বলি, কোনো ক্ষেত্রেই কোনো কিছু প্রফিট বুকিংয়ের কোনো সেন্স হয় না, কোনো না কোনো তার পেছনে ব্যাক থাকে, কোনো রিজন। আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় এখন, যে অনেক ক্ষেত্রে কি হয় যে একটা যেহেতু সাপ্লাই একটা প্রবলেম রয়েছে, যত পরিমাণ ডিমান্ড তত পরিমাণ কিন্তু সাপ্লাই নেই। তো যেরকমভাবে ট্রেড হচ্ছিল সেটা হচ্ছে গিয়ে একটা কন্ট্রাক্টেড বেসিসে ট্রেড হচ্ছিল। সে কন্ট্রাক্টটা আগের মাসে যেটা হয়েছিল, যেটা অনেকে রিউমার্স এটা বলছিল যে ইউএসের ব্যাংক বা যেরকম কমেক্স বলুন বা যেটা লন্ডনের যেটা এক্সচেঞ্জ রয়েছে, তো সেখানে মার্জিন আরও অনেক বাড়িয়ে দিয়েছে। মার্জিন বাড়িয়ে দিয়েছে কেন? তার কারণ যাতে এই কমোডিটি মার্কেটে খুব বেশি ট্রেডিং না হয়। তার কারণ কি, এক তো হচ্ছে গিয়ে যতটা ডিমান্ড হচ্ছে সেই পরিমাণ সাপ্লাই নেই। এখন যদি ব্যাংক
যে পেপারের মাধ্যমে যে ট্রেডিংটা করা হচ্ছে, পেপার ট্রেডিং করা হচ্ছে, একটা কাগজের মাধ্যমে ট্রেডিং হচ্ছে, ফিজিক্যাল কেউ কিছু ডেলিভার নিচ্ছে না। তো ধরুন আপনি বললেন যে আমি গোল্ড বা সিলভার কিনতে চাই, ঠিক আছে। এখন আপনার কাছে দুটো অপশন রয়েছে, এক তো হচ্ছে গিয়ে ফিজিক্যাল আপনি কিনতে পারেন, বা দ্বিতীয় হচ্ছে আপনি পেপার ট্রেড করতে পারেন, যে আপনি পেপারে নিয়ে আসলেন, কাগজ নিয়ে গেলেন এবং সেই কন্ট্রাক্টটা যে বায়ার রয়েছে বা যে সেলার রয়েছে তার সাথে আপনার একটা চুক্তি হলো যে এত তারিখের মধ্যে যা হবে দাম সেটা আমি নেব। ঠিক যেরকম অপশানসের ক্ষেত্রে হয়, আপনি ফিজিক্যালি কিছু পান না, কিন্তু একটা কন্ট্রাক্ট থাকে, একটা টাইমের মধ্যে আপনাকে দিতে হয়, তাই তো। তো এরকমভাবে বিরাট বিরাট লেভারেজ নিয়ে, ব্যাংক থেকে বিরাট বিরাট লেভারেজ নিয়ে এই ঘটনাগুলো ঘটতে থাকছিল। তো যে ফিজিক্যাল ডেলিভারি, গোল্ডের বা সিলভারের যে ফিজিক্যাল ডেলিভারি, সেটা না নিয়ে পেপার ট্রেডিং হচ্ছিল এবং সেটা অ্যাকচুয়াল যে তার ভ্যালু তার থেকে অনেক বেশি পরিমাণে চলে গেছিলো। অবভিয়াসলি যদি ডিমান্ড বেশি হয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিন 4-5% করে বাড়ছে, তাহলে তো সেই কন্ট্রাক্টের যে ভ্যালু সেটাও বাড়তে থেকেছে। কেউ বলছে $160 দেবো, তো কেউ বলছে 170 দেবো, কেউ বলছে 180 দেবো, কেউ 190 দেবো, এভাবে বাড়তে থেকেছে। তো এটা বাড়তে বাড়তে এই লাস্ট 1-2 মাসের মধ্যে সেটা বিশাল ইনফ্লেটেড অবস্থায় চলে গেছিলো এবং যখন সেটা কারেকশন করতে শুরু করে দেয়, তখন এক তো লেভারেজ পজিশনে প্রচুর জন রয়েছে, তাই না, তো মার্জিন কল হিট হয়ে যায়। এবার ঠিক যেরকম আমাদের স্টক মার্কেটের ক্ষেত্রে কী হয়, যে আপনি একটা পজিশন নিয়েছেন, তার জন্য একটা মার্জিন আপনাকে দিতে হয়েছে ব্রোকারকে। এবার সেইটা যদি ব্রিচ করে দেয়, তাহলে ব্রোকার থেকে হয় আপনার পজিশন কাট করে দেয় অটোমেটিক, বা আপনাকে বলে দেয় যে আপনি টাকা ঢালুন, আরও টাকা অ্যাড করুন ফান্ডের মধ্যে, নইলে আপনার পজিশন কাট করে দেওয়া হবে। আপনি যদি টাকা না দিতে পারেন, তাহলে কিন্তু পজিশন কাট করে দেওয়া হয়। কাট করা মানে সেলিং। আর এরকমভাবে মার্জিন কলের জন্য একটা বড় সেলিং আমরা এখানে দেখলাম হঠাৎ করে, যেটা আমার পার্সোনালি মনে হয়। তো যেহেতু যে রিকনসাইল হয় ব্যাংকের ক্ষেত্রে, সেটা হচ্ছে গিয়ে পুরো একদম মান্থ এন্ডের, তো মান্থ এন্ডের কাছেই আমরা রয়েছি। তো যে কারণে এই যে রিকনসাইল হওয়ার এবং এই মার্জিন কল যারা ট্রিগার হয়ে যাওয়া, সেই কারণে কিন্তু এত বড় পরিমাণে পতন আমরা দেখলাম একটা দিনের মধ্যে ইন্ট্রাডে বেসিসে, যেটা আমার পার্সোনালি মনে হয়, ঠিক আছে। তো এখন অনেকেই বলতে পারেন যে তাহলে যদি এই ঘটনাটাই হয়ে থাকে শর্ট টার্ম বেসিসে, তাহলে তো আবার রিকভার করে যাওয়ার কথা, তাহলে এটা কি অপরচুনিটি এখন? তো দেখুন, একটু আমাদেরকে ডিপ ডাইভ করতে হয় বিষয়টা নিয়ে। প্রথমে আমরা গোল্ড নিয়ে আলোচনা করি, তারপরে সিলভারের ব্যাপারটা আমরা দেখব, ঠিক আছে। তো দেখুন, গোল্ড অল টাইম হাই থেকে 17% নিচে পড়ে রয়েছে। গতকালকে 9%-এর ওপরে, প্রায় 10%-এর কাছাকাছি ইন্ট্রাডে বিশেষে কারেকশন করেছিল, কারেক্ট। তো এখন ঘটনা হচ্ছে গিয়ে যে আমাদেরকে এটা ভালো করে বুঝতে গেলে না, একটু আমাদেরকে হিস্ট্রি জানতে হবে, একটু ইকোনমিটা ভালো করে বুঝতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে গোল্ড এখান থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে কি নেই, ঠিক আছে। তো ঘটনাটা হচ্ছে গিয়ে যে ইউএস কি চাই? ইউএস চাই দুটো জিনিস। একটা হচ্ছে যে প্রত্যেকটা কান্ট্রি যেন তার ডলার ইউজ করে, ডলারে ট্রেড করে। কেন ডলারে ট্রেড করবে? তার কারণ ডলার যদি ট্রেড করে, তাহলে তার রিজার্ভে ডলার রাখতে হবে। রিজার্ভে যদি ডলার রাখে, তাহলে ক্ষমতা থাকবে ইউএসের কাছে, যে কোনো সময় যে কোনো কান্ট্রির উপর বলতে পারে স্যাংশন, বা ডলার তোমরা আর ইউজ করতে পারবে না। তো রাতারাতি আপনি যে ভাবছিলেন যে বিরাট আপনার কাছে রিজার্ভ রয়েছে, সেটা হঠাৎ করেই আপনি এমন একটা জায়গায় সংকটে পড়ে যাবেন যেখানে আপনি রিজার্ভ ইউজই করতে পারবেন না, শুধু গোল্ডের উপর ভরসা করে থাকতে হবে। তো যে কারণে এইটা একটা বিরাট বড় রিপ্রেজেন্ট করছে ইউএসের পাওয়ারকে। তো এক তো চাইছে ইউএস যেন সবাই ডলার ইউজ করুক, যারা যারা ডলার ইউজ করছে না যেসব কান্ট্রি, তাদের উপর ট্যারিফ লাগানোর ভয় দেখাচ্ছে, স্যাংশন করে দেবো, বা তাদের সাথে একটা যুদ্ধের একটা ঘটনা চলছে। আমি লাস্ট ভিডিওতে এটা কভার করেছিলাম। আর দ্বিতীয়ত যেটা চাইছে ইউএস, সেটা হচ্ছে গিয়ে যে যাতে ডলার স্ট্রং হয়। আপনি দেখবেন যে ইন্ডিয়ার যে কারেন্সি রয়েছে, তার তুলনায় ডলার স্ট্রং দেখাচ্ছে, 91-92 চলে গিয়েছে। কিন্তু অন্যান্য যদি আপনি দেখেন অন্যান্য কান্ট্রির সঙ্গে, তাহলে কিন্তু ইউএস যে ডলার, সেটা কিন্তু কন্টিনিউ তার ভ্যালু হারাচ্ছে বা উইক হচ্ছে, কন্টিনিউ তার ইন্ডেক্স পড়ছে। তো এইটার কারণ হচ্ছে গিয়ে তারা যে ইউএস ট্রেজারি বন্ড সেটা সেল করছে, বা ডলারটাকে সেরকমভাবে প্রাধান্য দিচ্ছে না, অন্য কারেন্সিতে তারা ট্রেড করছে, যেটা ইউএসকে খুব খোঁচাচ্ছে, ঠিক আছে। তো যে কারণে সে খুব রেগে যাচ্ছে, আর এটা একদমই চায় না। তো যে কারণে ডোনাল্ড ট্রাম্প চায় যাতে ডলার আবার তার নিজের পজিশন ফিরে পাক, আবার যেন স্ট্রং হয়। কিন্তু শুধু ডলারকে তো স্ট্রং করলে হলো না, তার সাথে রয়েছে ডেট, যে ডেটটা কন্টিনিউ একটা ক্লকের মতো টিক 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 করছে, যে কোনো সময় বার্স্ট হতে পারে। আর সেটা যদি হয়ে যায়, তাহলে ইউএস ইকোনমি একটা বিরাট বড় সমস্যার মধ্যে পড়ে যাবে। ইউএস ইকোনমি সমস্যার মধ্যে পড়া মানে যারা যারা ইউএস রিজার্ভ করে রেখেছে, তাদের যে ডলার রিজার্ভ করে রেখেছে, ইউএস ট্রেজারি বন্ড রিজার্ভ করে রেখেছে যেসব কান্ট্রিগুলো, তারাও খুব তাড়াতাড়ি সমস্যার মধ্যে পড়ে যাবে। কেন তাদের রিজার্ভে রয়েছে এত এত ডলার, তারা হয়তো ভ্যালু হয়তো কমে যেতে পারে, যা কিছু হতে পারে। তো সেই ভয়টাও তাদের রয়েছে। তো একদিকে ডেটটাকেও কম করতে হবে, এটাও তাদের ফোকাসে রয়েছে। এবার বিষয়টা ভালো করে দেখুন, ডেট যদি কম করতে হয়, তাহলে তার কাছে দুটো উপায় রয়েছে। কী উপায় রয়েছে? এক তো হচ্ছে গিয়ে
যে জিডিপিকে বিরাট ফাস্ট গ্রোথ করানো। এবার জিডিপিকে যদি ফাস্ট গ্রোথ করাতে হয় তাহলে তাকে কি করতে হবে? তাহলে তাকে যে ফেড রেট সেটা কম করতে হবে। ফেড রেট যদি কম করে তাহলে সস্তাতে লোন পাবে, সস্তাতে যদি কোম্পানিজগুলো লোন পায় তাহলে বেশি বেশি প্রোডাকশন করতে পারবে, জিডিপিকে কন্ট্রিবিউট করতে পারবে। কারেক্ট? জিডিপি যদি বিশাল বাড়ে, মানে আপনি ভাবতে পারেন আপনার ইনকামের মতো, আপনার উপর লোন রয়েছে এবং সেই লোনটাকে আপনাকে রিপে করতে হবে, তাহলে আপনি হয় ইনকাম বাড়ান। এবার ইনকাম যদি বাড়াতে হয় তাহলে আপনাকে জিডিপি, মানে অ্যাজ এ কান্ট্রি যদি আপনি দেখেন ইনকাম কীভাবে হয়, জিডিপি হিসাবে হয়, জিডিপি রিপ্রেজেন্ট করে, তাহলে জিডিপি বাড়াতে হবে, তাই তো? এবার জিডিপি ফাস্ট স্পেসে যদি বাড়াতে হয় তাহলে ফেড রেট কাট করতে হবে, খুব সস্তায় লোন দিতে হবে কোম্পানিজদেরকে, যারা তারা খুব সস্তায় প্রোডাকশন করতে পারে এবং জিডিপিকে কন্ট্রিবিউট করতে পারে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইটা একটু উপায় হয়ে গেল, আর সেটা ডোনাল্ড ট্রাম্প চাইছে। আর ডোনাল্ড ট্রাম্প যদি এই জিনিসটা করে তাহলে গোল্ড এবং সিলভারের ক্ষেত্রে দেখা যায় যে এটার পুরো বিপরীত রিলেশন হয়, মানে যখন যখন ফেড রেট কাট করে তখন তখন সিলভার এবং গোল্ড পড়তে থাকে। ঠিক আছে? আর যখন যখন ফেড রেট বাড়ায় তখন তখন সিলভার এবং গোল্ড আরও তার প্রাইস হাইক হতে থাকে বা ইনক্রিজ হতে থাকে। তো এখন ডোনাল্ড ট্রাম্প ফোকাস করছে ফেড রেট কম করার জন্য। এবার যাকেও নিয়ে এসছে কেভিন ওয়ার্ডস, সে আবার ডোনাল্ড ট্রাম্পকে বলছে হ্যাঁ একদম আমাদেরকে ফেড রেট কাট করা উচিত। আর ফেড রেট কাট করলে আমি এখনই কি বললাম, গোল্ড এবং সিলভারের মধ্যে অ্যাডভার্স ইম্প্যাক্ট পড়ে বা নেগেটিভভাবে ইম্প্যাক্ট পড়ে, যে কারণে ফল হচ্ছে। এবার শুধুমাত্র এখানেই সে থেমে থাকছে না, এবার কেভিন ওয়ার্ডস যে বলছে যে আমরা তো যেটা ফেড রেট কাট সেটা তো আমরা করবই, তার সাথে আমাদেরকে যেটা ব্যালেন্স শিট রয়েছে না সেটাও রিডাকশন করতে হবে। ব্যালেন্স শিট রিডাকশন মানে কি? তার কারণ বলছে ডেটটাকে কম করতে হবে, লোনটাকেও কম করতে হবে। এবার আপনি অ্যাজ এ পার্সন রয়েছেন, আপনার উপর লোন রয়েছে এবং আপনার সাথে ইনকামও রয়েছে। ইনকাম বাড়ানোর জন্য আপনি হয়তো আরও এক্সট্রা হয়তো আপনি জব টপ করতে লাগলেন, সেখান থেকে এক্সট্রা ইনকাম চলে আসলো, তাহলে আপনার অন্য দিক থেকে ডেট রিপেমেন্ট করছেন বা আপনার ডেটটা অটোমেটিক ইনকামের তুলনায় কমে গেল। ঠিক আছে? আর একটা যেটা অপশন সেটা হচ্ছে গিয়ে ডেট রিডাকশানের, আপনি মানি প্রিন্টিং করছেন, আপনার কাছে সেই পাওয়ার রয়েছে মানি প্রিন্ট করার। এবার ইউএসের কাছে সেই পাওয়ার রয়েছে যেখানে সে ডলার প্রিন্ট করতে পারে আনলিমিটেড, আর এই ডলার প্রিন্ট করার মাধ্যমে সে ডেট আরও কম করতে পারে। এইটা একটা উপায় রয়েছে। তাহলে পরবর্তী ক্ষেত্রে আমরা এটাও দেখতে পারি, প্রথমে দেখব আমরা রেপো রেট কাট করছে এবং পরবর্তী ক্ষেত্রে যদি তাতেও সিচুয়েশান ঠিকঠাক না হয় বা কোনো রকমভাবে দেখি যে ডেট আরও বাড়ছে কন্টিনিউয়াসলি, তাহলে কিন্তু সে মানি প্রিন্টিং করা শুরু করে দেবে এবং সেই টাকা দিয়ে সে ডেট রিপেমেন্ট করবে। মানে যে অ্যাকচুয়ালি প্রবলেমটা ছিল সেই প্রবলেমের সলিউশন হিসেবে সে আরও একটা প্রবলেম ক্রিয়েট করবে। আর এইভাবেই কন্টিনিউ বছরের পর বছর ইউএস করে আসছে। তো এটার ভালোভাবে জানার জন্য আমাদেরকে ইতিহাসটাও একটু ভালো করে জানতে হবে, 1970 দশকের পর থেকে কী হয়েছিল এরকম। ঠিক আছে? যে কেন গোল্ডের বা সিলভারের প্রাইস এত বেড়েছিল, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে, তবেই আমরা এটা বুঝতে পারবো, সিদ্ধান্ত নিতে পারবো যে এখন এই মুহূর্তে গোল্ড বা সিলভারে ইনভেস্টমেন্ট করা ঠিক হবে কি হবে না। তাহলে একবার ছোট্ট করে রিক্যাপ করে দিই যে এখন অব্দি কী কী আলোচনা করলাম। আমরা আলোচনা করলাম যে কী কারণে গোল্ড বা সিলভার এতটা পরিমাণে পড়েছে। অনেকে যেটা বলছে, অনেক অ্যানালিস্ট বলছে যে কেভিন ওয়ার্ডসকে নিয়ে আসার জন্য, এই অ্যানাউন্সমেন্টের জন্য এত বড় ক্র্যাশ হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালিভাবে আমার মনে হয় না সেটা কোনো কারণ রয়েছে। শর্ট টার্ম বেসিসে যদি দেখা যায় তাহলে এটা মার্কেট আগে থেকে জানতো, তো যদি কারেকশন করেই থাকতো তাহলে অনেক আগে থেকে কারেকশন করতো, এতটা বেড়ে যে কারেকশন করতো না। এটা নাম্বার ওয়ান। নাম্বার টু, আমার মনে হয় যে মার্জিন কল ট্রিগার করেছে বেশি পড়ে, সে কারণে শর্ট টার্ম বেসিসে খুব বেশি পরিমাণে সেলিং আমরা দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে রিকভার করা যাবে কি যাবে না। আর অন্যদিকে আমরা এটা আলোচনা করলাম যে ইউএসএ কী চায়, ইউএস চায় যে ডেট রিডাকশন করতে এবং তার সাথে ডলারকে স্ট্রং করতে আর জিডিপির গ্রোথটাকে বাড়াতে। জিডিপির গ্রোথ বাড়ানোর জন্য তাকে রেপো রেট কাট করতে হবে, যেটা মার্কেটের জন্য ভালো, স্টক মার্কেটের জন্য ভালো, কিন্তু সেটা গোল্ড বা সিলভারের জন্য খারাপ। আবার যদি ডলার স্ট্রং হয়ে যায় তাহলে সেটা আবার গোল্ড আর সিলভারের জন্য খারাপ। তো এই কারণের জন্য গোল্ড আর সিলভারও পড়ছে। মানে এইগুলো আমরা বলতে পারি মিলিত এফেক্ট, যে কারণে এত বড় কারেকশন করেছে। আর যদি কারেকশন করতেই থাকে এরকমভাবে তাহলে সবাই জানে একটা প্যানিক সিচুয়েশান তৈরি হয় যে যা যা প্রফিট দেখছে ভাই বুক করে নিই, আর দরকার নেই, অনেকটা আমাকে দিয়েছে আর কি। তো ঘটনা হচ্ছে যে এবারে যারা এখন ভাবছেন যে সেল করেননি, গতকাল থেকে আমি অনেকের সাথে কথা বলেছি, অনেকেই বলেছেন যে না আমার তো মনে হচ্ছে এখান থেকে আবার রিকভার করবে, এরকম ধরনের অনেকে চিন্তাভাবনা, অনেকে সেল করেননি। তো তারা এখন কি করবেন, কি তারা আরও বিনিয়োগ করার জন্য দেখা যেতে পারে এই লেভেলে, নাকি গোল্ড বা সিলভার আবার রিকভার করতে পারে, আগের উচ্চতায় ফিরে যেতে পারে? এটা জানার জন্য আমাদেরকে একটু হিস্ট্রি জানতে হবে। 1970-এর আগে কী হতো? 1970-এর আগে যে ট্রেড ডিল হতো সেটা গোল্ডের ওপর হতো, যত পরিমাণ গোল্ড থাকতো সেই গোল্ড নিয়ে ট্রেড হতো আর কি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে প্রত্যেকটা দেশ এটা রিয়েলাইজ করলো, বিশেষ করে ইউএস এটা রিয়েলাইজ করলো লিমিটেড তো হচ্ছে গোল্ড, এবার সেই গোল্ড নিয়ে যদি আমরা ট্রেড করি তাহলে ইকোনমি বিশাল বড় গ্রোথ আসবে না বা
প্রত্যেকটা ইকোনমিকে গ্রোথ করার জন্য ডেট লাগবে, ঋণ লাগবে। আপনি দেখবেন প্রত্যেকটা কোম্পানি যদি এক্সপ্যানশনে যায় তাহলে তাদের লোন নিতে হয়, সেই লোন নিয়ে তারা এক্সপ্যান্ড করে, কারেক্ট? তো ঠিক সেরকমভাবে একটা কান্ট্রির ক্ষেত্রেও সেটা সেমভাবে প্রযোজ্য। তো তাকে যদি এক্সপ্যান্ড করতে হয়, ইকোনমিকে যদি তারা বড়ো করতে হয়, তাহলে ডেট লাগবে। এখন লিমিটেড তো গোল্ড, তাহলে কি করতে হবে? তাহলে ইউএস বললো যে একটা কাজ করা যাক, আমরা ডলার ছাপাবো। এবার ডলার ছাপাবো কতটা অবধি? যতটা অবধি ব্যাকিং থাকবে আমাদের গোল্ডের। তো আমাদের রিজার্ভের মধ্যে যত গোল্ড থাকবে সেটা ইকুয়াল টু আমরা ডলার ততটা ছাপাবো, এবং সেই ডলার নিয়ে আমরা ট্রেড করবো। সেটা ইজি হবে, সেটা অতটা প্রবলেম হবে না, ইজি টু ক্যারি হবে। গোল্ড আবার নিয়ে যাওয়া, সেটা নিয়ে ট্রেড করা যদি হারিয়ে যায়, ফিজিক্যাল গোল্ডের কথা বলছে, তাহলে সেটা মুশকিল। সেই তুলনায় খুব ইজি হচ্ছে গিয়ে ইউএস ডলারে সেটা ট্রেড করা। আর ইউএস বলেও দিল যে প্রত্যেকটা কান্ট্রি এরপর থেকে ইউএস ডলারেই ট্রেড করবে, আর এটা ইউএস এর পুরো মাস্টার প্ল্যান ছিল। যাই হোক, তখন অনেক কান্ট্রি এটা রিয়ালাইজ করেনি, তারা ইউএস ডলারেই ট্রেড করতে শুরু করে দিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে এখন আজকের দিনে দাঁড়িয়ে তারা রিয়ালাইজ করেছে। কি রিয়ালাইজ করেছে? দুটো জিনিস রিয়ালাইজ করেছে। প্রথম জিনিস হয়েছে যে ইউএস ডলার ছাপাতে 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 এমন হয়ে গেছে যে যে ব্যাকিংটা ছিল তার তুলনায়, যেটা বলেছিল আগে যে যতটা আমাদের স্টোরেজ থাকবে, মানে রিজার্ভ থাকবে গোল্ডের, সেই তুলনায় আমরা ইউএস ডলার ছাপাবো। কিন্তু সেটা বাড়তে 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 যখন যেরকম ইকোনমিক্যাল দরকার পড়েছে, হয়তো গ্রোথ করার জন্য দরকার পড়েছে, যেরকম 2020-তে ক্র্যাশ চলে এসেছিলো, তখন ডলার ছাপিয়েছিল, তাই লিকুইডিটি আরও বাড়িয়েছিল মার্কেটের মধ্যে, কোম্পানিদেরকে অনেককে হেল্প করার জন্য বাড়িয়েছিল। তো মানি প্রিন্টিং করেছে। তো এরকমভাবে 2007 সালে এই ঘটনাটা ঘটেছিল, 2008-এ যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছিল তখন এই ঘটনাটা ঘটেছিল। তো বিভিন্ন সময় ক্ষেত্রে যখন যখন এই ধরনের ঘটনা ঘটেছে, তারা মানি প্রিন্টিং করেছে, যে কোনো প্রবলেমের সলিউশনের জন্য মানি প্রিন্টিং করে সেটা আর কি সেই প্রবলেম থেকে শর্ট টার্ম বেসিসে আর কি উঠে এসছে। কিন্তু সেটা লং টার্মে একটা বিরাট বড় ডেটে পরিণত হয়ে গেছে, যেটা এখন তার ইনকামের তুলনায় অনেক বেশি পরিমাণে ডেট। এতটা পরিমাণে ডেট যে তার একটা পার্সেন্টেজ যে ইন্টারেস্ট দিতে হবে সেটা তার ডিফেন্সের বাজেটের থেকেও বেশি, ইউএসের ডিফেন্সের বাজেটের থেকেও বেশি হয়ে গেছে। সেটা মানে অ্যাজ এ ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে। মানে ভাবুন সেই কত বড় অ্যামাউন্ট পৌঁছে গেছে। তো সেটা তো একটা সময় তাকে রিপে করতে হবে। এবার হয়ে গেছে প্রবলেম, প্রত্যেকটা কান্ট্রি দেখতে পাচ্ছে যে এরকম একটা বড় প্রবলেমে পড়ে গেছে। এবার যখন প্রত্যেকটা কান্ট্রি এটা দেখতে পাচ্ছে ইউএসের এই প্রবলেমের মধ্যে রয়েছে, আর তারপরে ডোনাল্ড ট্রাম্প এসে তো ট্যারিফ লাগাচ্ছে, হঠাৎ করে রাশিয়াকে রাতারাতি সাংশন করে দিল, বললো তুমি ইউএস ডলার ইউজই করতে পারবে না, সেটাকে ওয়েপন হিসেবে ব্যবহার করলো ডলারটাকে, সেটা তো ঠিক করলো না একদম। তো সব কান্ট্রি যখন এগুলো দেখছে তখন তারা ভয় পেয়ে গেছে। ভয় পাওয়ার জন্য প্রত্যেকটা সেন্ট্রাল ব্যাঙ্ক কন্টিনিউ গোল্ড পারচেস করতে শুরু করে দিল। ইন্ডিয়া বলুন, চায়না বলুন, বাকি যত কান্ট্রি রয়েছে সব কন্টিনিউ পুরো গোল্ড রিজার্ভ করতে শুরু করে দিল। এখন এটা কতটা রিজার্ভ করবে? দেখা গেছে, আগে আমি একটা ভিডিওতে আপনাকে দেখিয়েছিলাম, যেখানে দেখিয়েছিলাম যে আগে গোল্ড ছিল, তারপরে আস্তে আস্তে ডলার তারা বাড়াতে শুরু করলো, এবং একটা সময় তারা সমান সমান করছিল, এবং তারপরে পরবর্তী ক্ষেত্রে ইউএস ডলার প্রত্যেকটা কান্ট্রি অনেক বেশি রিজার্ভ করতে শুরু করে দিল, কেননা ইউএস ডলারেই ট্রেড হতো বেশি। তো যার ফলে সেটা রিজার্ভে রাখতে হয় বেশি করে, আর গোল্ডের যে রিজার্ভ সেটা কিন্তু কম হয়ে গেল। এখন যেটা আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে প্রত্যেকটা কান্ট্রি, বিশেষ করে ব্রিক্স কান্ট্রি যারা রয়েছে, তারা চাইছে যে যে পরিমাণ ইউএসডি ডলার আমাদের কাছে রয়েছে মজুদ, সেই পরিমাণ সমান সমান আমরা গোল্ড যেন রিজার্ভ করি, প্যারিটি যেন 50% হয়ে যায়, মানে ইকুয়াল হয়ে যায়, ইউএস ডলার ইকুয়াল টু গোল্ড, এটা যেন হয়ে যায়, প্যারিটি হয়। এটা আমার ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস। তো যে কারণে আমরা লাস্ট 2 বছরে দেখলাম বিরাটভাবে প্রত্যেকটা কান্ট্রি বিরাটভাবে গোল্ড পারচেস করেছে। আগে যেখানে ইন্ডিয়া হয়তো 300-400 পার টন আর কি পার ইয়ার, এতগুলো টন গোল্ড যেখানে কিনতো, সেখানে 1000 টন করে কিনছে পার ইয়ার। তো এইটা যতক্ষণ না তারা দেখছে যে এই প্যারিটিটা হচ্ছে, ততক্ষণ অবধি এই গোল্ডটা কিন্তু কেনা চলতে থাকবে। এবার আপনাকে ছোট্ট একটা ডেটা দেখায়। তো আমি এখানে একটা টেবিল দেখিয়েছি, যে টেবিলটা ব্রিক্স কান্ট্রি, চায়না, ইন্ডিয়া, ব্রাজিল, সাউথ আফ্রিকা, রাশিয়া, এই কান্ট্রিগুলোর টোটাল যে গোল্ড রিজার্ভ রয়েছে তার আজকের দিনে ভ্যালু কী রয়েছে। এখানে আজকের দিনে বলতে যে $5,594.82 পার আউন্স যখন চলছিল, তখন সেই হিসেবে কতটা পরিমাণে তাদের যে গোল্ডের যে রিজার্ভ করেছে তার যে ভ্যালু সেটা কত দাঁড়াচ্ছে। আর অন্যদিকে তারা যে ইউএস ট্রেজারি হোল্ডিং করে রেখেছে, তার যে ইউএসডি যদি আমরা দেখি ডলারে তার যে ভ্যালুয়েশন সেটা কত দাঁড়াচ্ছে, আর তার মধ্যে দুটো ডিফারেন্স কত কী দাঁড়াচ্ছে। আর আমি আপনাকে যেটা বললাম, লজিক দেখালাম, সেটা আমার মতে প্রত্যেকটা কান্ট্রি চাইছে যে এইটা যেন ইকুয়াল হয়ে যায়, ঠিক যেরকম 1970 দশকে ছিল, ঠিক আছে? তো সেই জিনিসটাও করতে চাইছে। তো সেই হিসেবে যদি দেখা যায়, তাহলে চায়নার ক্ষেত্রে তাকে আরও গোল্ড অ্যাড করতে হবে। কত অ্যাড করতে হবে? 267.8
$1 বিলিয়ন যেটা সেটা অ্যাড করতে হবে এখনও গোল্ড, মানে গোল্ড পারচেস করার সম্ভাবনা রয়েছে চায়নার, এটা আমি আপনাকে বলতে চাইছি। ইন্ডিয়ার ক্ষেত্রে ইউএসডি যেটা হোল্ডিং সেটা অনেক বেশি ছিল, কিন্তু কন্টিনিউ গোল্ড কেনার মাধ্যমে তারা এখন অনেকটা প্যারিটি করে দিয়েছে, তাও 28.2 এখনও গোল্ড অ্যাড করতে হবে। ব্রাজিলের ক্ষেত্রে 172 গোল্ড রিজার্ভ করে, যার ভ্যালু $30.9 বিলিয়ন, যেখানে ইউএসের যে ট্রেজারি হোল্ডিং সেটা 168 বিলিয়ন, যেটা অনেকটাকে মেকআপ করতে হবে। 137 এখনও অ্যাড করতে হবে গোল্ড, মানে অনেকটা মেকআপ করতে হবে, মানে ব্রাজিলের ক্ষেত্রেও গোল্ড পারচেস করার সম্ভাবনা বেশি। তো এরকমভাবে আপনি প্রত্যেকটা কান্ট্রি হিসেবে বের করতে পারেন। পোল্যান্ডও দেখবেন অনেক ট্রেজারি হোল্ড করতো, কিন্তু এখন সে গোল্ড পারচেস করেছে লাস্ট 1 বছরের মধ্যে, তো যার ফলে এখন একটা প্যারিটি এসছে। অন্যদিকে সাউথ আফ্রিকা কিন্তু সে গোল্ড বেশি রিজার্ভ করছে ইউএসডির তুলনায়, যে কারণে দেখুন অ্যাড ইউএসডি লেখা আছে 12.6, মানে গোল্ড বেশি রিজার্ভ করছে। কিন্তু বেশি আপনি চর্চায় দেখবেন না যে কিনছে, বা কখনো পেপারে আসবে না যে সাউথ আফ্রিকা আরও বেশি কিনছে গোল্ড। তার রয়েছে যথেষ্ট, যেটা করার দরকার ছিল ইকুয়াল সেটা করে দিয়েছে, এটা আমার মতে আর কি, আমার অ্যানালাইসিস অনুযায়ী। রাশিয়ার ক্ষেত্রেও ঠিক সেম, রাশিয়ার ক্ষেত্রেও গোল্ডের ক্ষেত্রে গোল্ড অনেকটা বেশি রয়েছে তাদের ডলারের তুলনায়, তো যেখানে অনেকটা বেশি ডলার তাকে অ্যাড করতে, যার ইদানিং তো ডলারের ওপর সাংশন করে দিয়েছিল ইউএস, তো যার ফলে যা গোল্ড রয়েছে সেটাই দেখাচ্ছে অ্যাকচুয়ালি। ইউএসডি দেখুন এখানে দেখাচ্ছেই না, তার হোল্ডিংসে দেখাচ্ছে না, কারণ সাংশন করে দিয়েছে। হ্যাঁ, তো স্যাংশন যদি এরমভাবে করে তাহলে সেটা তো খুবই মারাত্মক একটা কান্ট্রির জন্য, এটা তো পুরো ওয়েপনাইজ করা হচ্ছে, এটা খুবই বাজে একটা বিষয়। যাই হোক, তো এরকমভাবে আপনি পোল্যান্ড দেখতে পারেন, পোল্যান্ডের ক্ষেত্রেও সেম। ক্যানাডার ক্ষেত্রে একটা বিষয় ঘটনা বলি আপনাকে, ক্যানাডা কি করেছে, ক্যানাডা বলুন বা আরও তার সাথে 2-4টে কান্ট্রি রয়েছে, তারা বিশাল ভক্ত ইউএস বলেছে তুমি আমার বন্ধু, মানে ক্যানাডা বলেছে যে তুমি আমার বন্ধু, তুমি যখন বলছো যে ইউএস ডলারই আমরা রিজার্ভ করবো, তাহলে আমি গোল্ড রিজার্ভই করবো না, সব ইউএস ডলার রিজার্ভ করবো। তো সে কারণেও গোল্ড রিজার্ভই করেনি, গোল্ড সব বিক্রি করে ইউএস ডলার রিজার্ভ করেছে। আর এখন ডোনাল্ড ট্রাম্প বলছে যে ক্যানাডাকে বলছে এটা তো আমারই দেশ, আমি তো যে কোনো মুহূর্তে নিয়ে যেতে পারবো। তো কী যে একটা বাজে রকমভাবে ফেসেছে ক্যানাডা, তার সাথে আরও অনেক কান্ট্রি রয়েছে আর এরকমভাবে ফেসেছে। যাই হোক, তো আপনি বুঝতে পারলেন আশা করছি, আপনাকে আমি বোঝাতে কি চাইছি। তো এরকমভাবে প্রত্যেকটা যে কান্ট্রি রয়েছে সেই কান্ট্রি ওয়াইজ আপনি দেখতে পারেন এবং সেটা অ্যানালাইসিস করতে পারেন যে প্যারিটি কতটা ডিফিসিট রয়েছে। তো সেই অনুযায়ী আপনি বলতে পারেন যে হ্যাঁ, এই কান্ট্রি সামনের দিনে আরও গোল্ড পারচেস করতে পারে। এবার যদি পরে গোল্ডের প্রাইস যদি পড়ে, তাহলে যদি রিকভার করতে হয় তাহলে তো পারচেস করতে হবে, তাই না? ডিমান্ড থাকতে হবে। তো এবার ডিমান্ড তো আমি রিটেল ইনভেস্টর যারা রয়েছি, বা হয়তো কোনো প্রাইভেট ফার্ম বলুন, তারা কত কিনবে? সেন্ট্রাল ব্যাংক যদি কিনতে না পারে এত যেখানে ভ্যালু তার, তাহলে আমরা কত কিনবো? তো একমাত্র সেন্ট্রাল যে ব্যাংকস রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট বললাম সরি, সেন্ট্রাল ব্যাংকস রয়েছে যেসব কান্ট্রিগুলোর, সেই সেন্ট্রাল ব্যাংকস একমাত্র যদি পারে, যারা অলরেডি এত থেকে এত অবধি নিয়ে গেছে গোল্ডের প্রাইস, তারা এখান থেকে এই লেভেল অবধি নিয়ে যেতে পারে, একমাত্র তারাই পারবে। তো এইটাই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে তারা আরও পারচেস করছে কিনা। যদি পারচেস করে তাহলে গোল্ডের যে প্রাইস সেটা কন্টিনিউ এটা গ্রোথ হতে থাকবে বলে আমার মনে হয়। এবার কন্টিনিউ যে গ্রোথ হতে থাকবে সেটাও না, তবে সিলভারের তুলনায় গোল্ড অনেক স্টেবল থাকবে, বিরাট পড়বে না, বিরাট বাড়বে না, কিন্তু স্টেবিলিটি মেনটেন করবে। তো আমার ব্যক্তিগতভাবে গোল্ড অনেক সেফার লাগে সিলভারের তুলনায়, এবং যদি আপনি ভালো মতো করে লজিকগুলো বোঝেন তাহলে আপনি বুঝতে পারবেন যেহেতু সেন্ট্রাল ব্যাংকস এটা হোল্ড করছে, তো আগের থেকে এটা স্টেবিলিটি আসবে। তো যখন বিরাট পড়বে তখন দেখবেন সেন্ট্রাল ব্যাংকস যারা এখন অবধি ডেফিসিটে রয়েছে, প্যারিটি যাদের হয়নি, তারা কিন্তু পারচেস করার জন্য দেখবে, তখন আবার বাউন্স ব্যাক আমরা একটু হালকা করে দেখতে পারি। তো যার ফলে আমার যেটা উত্তর সেটা হচ্ছে গিয়ে, যদি আপনি ক্লিয়ার কাট আনসার চান, তাহলে হ্যাঁ, শর্ট টার্ম বেসিসে ভোলাটিলিটি আমরা দেখতে পারি, কিন্তু যদি আমি আমার লজিকে যাই তাহলে সেই অনুযায়ী যে সেই গোল্ডটা বিশাল ফল করার সম্ভাবনা কম রয়েছে, কেন যখন বড় ফল হবে তখন কন্টিনিউ মাঝে মধ্যে বাইং চলে আসতে থাকে। তো সেই হিসেবে আপনি এটা ট্রিট করতে পারেন, কিন্তু যতদিন অবধি এটা ইকুয়াল হয়ে যাওয়ার পর তখন কিন্তু ফেসে যাবে, গোল্ড অনেক সময়ের জন্য কনসলিডেট করতে থাকবে, সেরকমভাবে বিরাট বাড়বেও না কমবেও না। তো সেইটা যাতে না হয় সেটা দেখবেন, এই প্যারিটির দিকে লক্ষ্য রাখবেন। আর শুধু আপনাকে আমি এই 5টা কান্ট্রি নিয়ে বললাম, আপনি আরও যদি চান তাহলে আরও কান্ট্রি অ্যাড করে সেগুলো দেখতে পারেন, সেটা আপনার ওপর আমি হোম ট্যাক্স ছাড়লাম আর কি। এবার আসি সিলভারের কথায়।
সিলভার প্রচণ্ড পরিমাণে ভোলাটাইল একটা কমোডিটি আর বিরাটভাবে ক্র্যাশ করেছে। তো এখন যেটা বলা হচ্ছে যে যেটা ন্যারেশন চালানো হচ্ছে যে প্রথম তো একটা মর্গ্যান স্ট্যানলি একটা রিপোর্ট বিশাল ঘোরাঘুরি করছিল, সেটা দেখুন সেটা হচ্ছে কি বোধ হয় 2016 সালে বা তার আগেকার ঘটনা, সেই একটা ভিডিও, সেই ভিডিও ফুটেজ চালিয়ে চালিয়ে সোশ্যাল মিডিয়াতে দেখানো হচ্ছে তারা বিশাল শর্ট পজিশনে রয়েছে, তাদেরকে নাকি রিকভার করতে হবে, বিরাট বিলিয়ন ডলার তারা ক্ষতি হয়ে যাবে, আর যদি তারা যদি শর্ট পজিশন থেকে ওয়াইন্ড আপ করতে চায় তাহলে তো বিরাট র্যালি করবে, বিরাট বাড়বে। এই ন্যারেশনটা সবাইকে খাইয়ে দেওয়া হয়েছে। তো এটা আপনি চেক করে দেখতে পারেন, সেই ভিডিওটা অনেক পুরনো ভিডিও। তো ন্যারেশন এরকমভাবেই চালানো হয় মার্কেটে, যখন কখনো কিছু ক্র্যাশ করাতে হয় বা ফাঁসাতে হয় আর কি ইনভেস্টরদেরকে। এই একটা বিষয়। আরেকটা হচ্ছে কি, অনেকে বলছে যে শর্টেজ করেছে সাপ্লাই শর্টেজ করেছে চায়না, এটা একরকমভাবে যেরকমভাবে ঠিক। আপনি আমাকে বলুন, চায়না সব থেকে বেশি ম্যানুফ্যাকচারিং করছে ইভির ক্ষেত্রে, ওর দরকার যেটা সোলার প্যানেল, ইভি বা চিপস, এগুলো সব চায়নাতেই তো সব থেকে বেশি মার্কেটিং রয়েছে, তারাই তো বেশি ম্যানুফ্যাকচার করছে। তো সেখানে তোদের ইন্ডাস্ট্রির জন্য ইউজ হবে সিলভার। তো এত যখন ইউজ হবে তাহলে সে নিজের কাছে রিজার্ভ রাখবে না? সে কি এতটা সহজেই সবকে বাটিয়ে দেবে, মানে ছেড়ে দেবে? তা তো না। তো নিজের কাছে রাখবে, সেটা তারা ইউজ করতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে সেটা একটু হায়ার ভ্যালুয়েশনে সেল করতে পারে, যাতে প্রফিট মার্জিনও বেশি হয়। তো তাদের নিজেদের ইউজের জন্য কিন্তু সাপ্লাই যেটা চেন সেটা আগের থেকে অনেক কম করেছে, এটা ভীষণ লজিক্যাল। কিন্তু এর সাথে আরেকটাও লজিক্যাল, সেটা হচ্ছে যে এই যে সিলভারের ইউজ, এটা কিন্তু রিপ্লেসেবল, ইজিলি রিপ্লেসেবল। এমন না যে সিলভার ইউজ করতে হবে, এই কমোডিটি ছাড়া হবেই না এরকম কিন্তু না, এটার অল্টারনেটিভ ঠিক বেরিয়ে যাবে, যেটা চর্চাই হচ্ছে না। আমি অনেক ভিডিওস দেখছিলাম, কেউ এটা বলছেই না, সবাই বলছে শর্টেজ করছে তার জন্য বাড়ছে। তো যদি শর্টেজ করে এতটা বেড়ে যায় তাহলে ইন্ডাস্ট্রি যদি ইউজ করে তাহলে সাস্টেনই করবে না। এবার একটা প্রোডাক্ট যখন এন্ড প্রোডাক্ট তৈরি হচ্ছে 100 টাকার জায়গায় সেটা যদি 150 টাকা হয়ে যায়, 50% বেড়ে যায়, তাহলে তার জন্য তো ডিমান্ডও কমে যাবে না? কে কিনবে এতটা? এবার যদি কনজিউমারই না থাকে, কাস্টমারই না থাকে সেটা কেনার জন্য, তাহলে সেই ইন্ডাস্ট্রি সার্ভাইভ করবে কী করে? ইন্ডাস্ট্রি সার্ভাইভ করতে পারবে না, তাই না? তো যার ফলে আমার মনে হয় এই বিষয়টা আমাদেরকে রিথিঙ্ক করা উচিত। সাপ্লাই যেটা ঘাটতি, তার জন্য এত বেড়ে যাচ্ছে আর কন্টিনিউ বেড়েই যাবে, এই যে ন্যারেশনটা চালানো হচ্ছে, এটা আমার ঠিকভাবে আর কি মনে হচ্ছে না। এটার অল্টারনেটিভ ওয়ে ঠিক বেরিয়ে যাবে, আপনি সামনের দিনও দেখতে পাবেন। এখন হয়তো সেটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে বা অনেক ক্ষেত্রে বেরিয়েও গিয়েছে, আপনি পরবর্তী ক্ষেত্রে সেটা দেখতে পাবেন। আর যদি সেরকম নাও হয় তাহলে ইন্ডাস্ট্রি সার্ভাইভ করবে না এই লেভেলে অন্তত। তো আমি পার্সোনালি সিলভার থেকে দূরে থাকার চেষ্টা করব। গোল্ড তুলনামূলকভাবে অনেক সেফার অ্যাসেট ক্লাস লাগে, এবং যে আপনাকে আমি লজিক দিলাম সেই অনুযায়ী আমার এরকমভাবে ভাবলে শর্ট টার্ম বেসিসে আমার রিকভারি চান্স দেখতে পারি। গোল্ডের ক্ষেত্রে, সিলভারের ক্ষেত্রে কিছু বলা যাচ্ছে না, কারণ অলরেডি অনেক হাই ভ্যালুয়েশনে ছিল। ঠিক আছে, তো আশা করছি আমি আমার যেটা লজিক সেটা আপনাকে আমি বোঝাতে পারলাম, কী কারণে এই সব কিছু স্টোরি চলছে সেটা আপনাকে বোঝাতে পারলাম। কিন্তু তার সাথে আরেকটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে যদি ফেড রেট কাট করে, ফেড রেট একদিক থেকে কাট করছে, সেটা আমাদের স্টক মার্কেটের জন্য পজিটিভ। আবার দ্বিতীয়ত, যদি একদিকে ডেট রিডাকশান করতে ও যদি আবার মানি প্রিন্টিং করতে শুরু করে দেয়, তাহলে কিন্তু সেটা লিকুইডিটিকে আবার ইনফিউজ করবে ইকোনমিতে, সেটা আবার মার্কেটের জন্য আরও পজিটিভ। তো যার ফলে মার্কেটের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। নিফটি 50-র ক্ষেত্রে আপনাদেরকে আমি আগের যে ভিডিওটা সেখানে বলেছিলাম যে আমাদেরকে সেখানে 50 EM-তে সাপোর্ট চলছিল মার্কেটের, তো সেই 50 EM-এর দিকে, 100 EM-এর দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেখান থেকে রিকভারি করার চান্সেস রয়েছে, সামনে বাজেটও রয়েছে। যদি বিরাট কিছু অ্যানাউন্সমেন্ট আমরা দেখতে পাই, আমার পার্সোনালি মনে হয় না যে বাজেটে বিরাট কিছু অ্যানাউন্সমেন্ট দেখতে পাবো, কিন্তু যদি সেরকমভাবে কিছু দেখতে পাই তাহলে সেটা তো বোনাস হয়ে যাবে। আর এখন এই মুহূর্তে যেরকমভাবে সেলিং আসছিল মার্কেটে, সেটা কিন্তু এই সপ্তাহেরটাতে আমরা দেখলাম একটু স্থির হতে। এবার সেখানে যদি হায়ার লেভেলসে যায়, সাপোর্ট নিয়ে রিকভার করতে শুরু করে দেয়, তাহলে সেটা ইন্টারেস্টিং হয় মার্কেটের জন্য দেখা। তো দেখা যাক যে সামনের দিনে কীরকমভাবে কী প্লে আউট হয়। আশা করছি আজকের আলোচনা আপনার ভালো লেগেছে, আরও ক্ল্যারিটি আপনি পেয়েছেন, আর কীভাবে ইকোনমি কাজ করছে, কে কী চাইছে, সামনের দিনে কী হতে পারে, তার আমার যে লজিক সেটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। আপনার কি মনে হয় যে গোল্ড আর সিলভার এটাকে আবার রিকভার করতে পারে? এটাকে একটা সুন্দর বিনিয়োগের সুযোগ দিচ্ছে, নাকি এখান থেকে আরও বড় পতন আসতে পারে? যদি আমি চার্ট ওয়াইজ বলি, তাহলে সিলভারে যে এই পরিমাণ যে বিরাট বড় ক্র্যাশ, সেটা কিন্তু 2006 সালে একবার এসেছিল। এতটা পড়েনি, 18% পড়েছিল একটা দিনের মধ্যে, কিন্তু সেটা কিন্তু ভালো মতো করে রিকভার করেনি, অনেকটা সময় লাগিয়ে দিয়েছে, তারপরে রিকভার করেছে। কিন্তু সেটাও যে বিরাট বড় গেন দিয়েছে সেরকমটা না। তো যার ফলে আমাদেরকে দেখতে হবে, খুব দেখাটা ইন্টারেস্টিং হবে। গোল্ড এই ধরনের ফল মাঝে মধ্যে দিয়েছে, আবার রিকভারও করেছে। যদিও একদিনের মধ্যে 10% ফল খুব কমই দেখেছি, কিন্তু তাও হলেও যে পরিমাণ বেড়েছে সেই তুলনায় এটা ফল ঠিকঠাক আর কি। অন্যান্য
সময়ের তুলনায় তো বিরাট বেড়েওছে এটা, তাই না? সেটাও তো আমাদেরকে দেখতে হবে। তো দেখা যাক সামনের সপ্তাহে কীরকম কী হচ্ছে। তবে একটা বিষয় কি, যে যদি আপনি মনে করেন যে আমি ফেঁসে গেলাম, ট্র্যাপ হয়ে গেলাম, একদম চিন্তা করবেন না, কেননা মার্কেট সব সময় সেকেন্ড অপরচুনিটি দেয়। আপনি যখনই দেখবেন না কেন, যখন বিরাট বড় ক্র্যাশ এসেছিলো তারপরেও শর্ট টার্ম বেসিসেও রিকভারি হয়েছে। তো যদি আপনার মনে হয় ডিসিশন এখনই আপনাকে নিতে হবে যে কী করবেন, আপনি যে রকমভাবে আপনি ডিসিশন নেবেন সেরকম আপনি করবেন। যখন দেখবেন যে এই ফলটা 50% রিকভার করে গেছে, আপনি এক্সিট নিয়ে নিতে পারেন, ঠিক আছে? আপনি অবশ্যই সেটা আপনি নিজের মতো করে নেবেন, অ্যানালাইসিস নিজে করবেন। আমি আপনাকে রিকমেন্ড করছি না এই ভিডিওটা, শুধুমাত্র আমি আপনাকে আমার নিজের যা কিছু আমার চিন্তা ভাবনা সেটা বলার জন্য আপনাকে বলছি। এমন না যে সেটা আপনাকে করতে হবে। তবে মার্কেট সবসময় সেকেন্ড চান্স দেয়। তো সেই চান্সের জন্য আপনি একটু ভালো করে অ্যানালাইজ করে দেখতে পারেন। আপনি যতগুলো ক্র্যাশ রয়েছে সবগুলো অ্যানালাইজ করে দেখবেন যে একটা সময় আছে যেখানে আপনাকে মার্কেট এক্সিটের জন্য সুযোগ দিয়েছে, কিন্তু সেই সুযোগটা নিতে বুঝতে হবে। অনেকে আবার সেখানে আরও ইনভেস্টমেন্ট করে দেয়, আরও বাড়বে। আপনাকে আজ থেকেই ডিসাইড করতে হবে যে আপনি কি করবেন। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। আর যাওয়ার আগে যারা এখনও অবধি সাবস্ক্রাইব করে থাকেননি, প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করুন। 3 লাখের একদম কাছে আমরা রয়েছে। তো আমি চাই যে এই মাসের মধ্যে, মানে ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা 3 লাখ যেন ছুঁয়ে ফেলি। তো যে কারণে যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা সাবস্ক্রাইব করুন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।